আপনি কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ড স্কিম আপনার জন্য সুটেবল হবে কি হবে না, মানে আপনার একটা পার্টিকুলার নিড থাকবে, আপনার একটা পার্টিকুলার টাইম ফ্রেম থাকবে, রিস্ক অ্যাপেটাইট থাকবে। সেই অনুযায়ী সেই ফান্ডটা সুটেবল হবে কি হবে না কি করে বুঝবেন? তার জন্য কতকগুলো প্যারামিটার আছে। চলুন সেই প্যারামিটারগুলো সম্বন্ধে অল্প করে ডিসকাশন করা যাক। সাধারণত আমরা যেটা দেখে থাকি, সাধারণ নর্মাল লোক যে তার কস্ট রিটার্ন দেখে থাকে, মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর বা সিন্স ইনসেপশন সেই ফান্ডটা কীরকম পারফর্ম করেছে। এখানে বলে রাখি, পাস্ট পারফরমেন্স নর্মালি একটা আইডিয়া দিলেও সবসময় কিন্তু পাস্ট পারফরমেন্স ভালো মানেই সেটা কিন্তু আপনার কোনো ফিউচার রিটার্ন আপনি কোনো এক্সপেকটেশন নাও রাখতে পারেন। কারণ তার চেয়ে বেটার রিলায়েবল যে প্যারামিটার যেগুলো হচ্ছে সেইগুলো হলো, একটা তো অ্যালফা, মানে কতটা অ্যালফা জেনারেট করছে, যেটা আপনি একটা রিটার্ন ট্র্যাক করছেন। তারপরে আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আপনি কি জাজ করতে পারেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার কনসিস্টেন্সি মেজার করে। কনসিস্টেন্সি মানে রিস্ক। রিস্ক মানে হচ্ছে আপনি কি রিটার্ন এক্সপেক্ট করছেন তার থেকে ডেভিয়েশন কতটা হতে পারে, সেটা প্লাস সাইডে অথবা নেগেটিভ সাইডে, সেটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনো মিউচুয়াল ফান্ডের যদি কম থাকে, জানবেন সেটা আপনার জন্য ভালো, মানে সেটা মোর কনসিস্টেন্ট। ভালো খারাপ সেটা পরের ব্যাপার, সেটা মোর কনসিস্টেন্ট। সাধারণত ইকুইটি, সেভিংস, ব্যালেন্সড অ্যাডভান্টেজ, মাল্টি অ্যাসেট, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10-এর নিচে থাকে। মানে ইকুইটি সেভিংস ধরুন রাফলি আমি বলছি 1 থেকে 4 বা 5-এর মধ্যে থাকে। তারপরে ব্যালেন্স অ্যাডভান্টেজ ধরুন 5 থেকে 6-7-এর মধ্যে থাকে। মাল্টি অ্যাসেট ধরুন 7-8 থেকে 10-11-এর মধ্যে থাকে। অ্যাগ্রেসিভ হাইব্রিড আরেকটু 9 থেকে 13-এর মধ্যে থাকে। বা যেগুলো ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ 12 থেকে 15-16-এর মধ্যে থাকে। মিড ক্যাপের আরেকটু বেশি, স্মল ক্যাপের আরেকটু বেশি। তো বুঝতেই পারছেন যে যে ফান্ড যত কনসিস্টেন্স, মানে আপনি যার থেকে যত স্টেডিলি রিটার্ন এক্সপেক্ট করতে চান, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত কম হবে। পয়েন্ট হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিও আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে রিস্ক তো আপনি নিচ্ছেন, সেই রিস্কের এগেনস্টে কতটা আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন, মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। মানে ধরুন আপনি রিস্ক নিয়ে কতটা রিটার্ন জেনারেট করলেন আর না রিস্ক নিয়ে কতটা রিটার্ন জেনারেট করতেন, তার একটা কম্পারিজন, সেটাকে বলা হয় শার্প রেশিও। 1-এর ওপর হলে 1 থেকে 2 খুব ভালো, 2-এর ওপর হলে ভেরি গুড, 3-এর ওপর হলে এক্সেলেন্ট। নর্মাল প্যারামিটারগুলো আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। পয়েন্ট হচ্ছে বিটা। বিটা মানে হচ্ছে আপনার যে ফান্ড সেটা তার নিয়ারেস্ট বেঞ্চমার্কের এগেনস্টে কতটা সেনসিটিভ, কতটা সেনসিটিভিটি, মানে আপনার বেঞ্চমার্ক যদি 10% পড়ে, তাহলে আপনার ফান্ড কি 10%-এর বেশি পড়বে না কম পড়বে, সেই মেজারটাকে করা হয় বিটা। বিটা যদি 1-এর বেশি হয়, তার মানে জানবেন সেটা বেঞ্চমার্কের থেকে বেশি রিস্কি বা বেশি তার সেনসিটিভিটি বেশি। আর যদি কম হয়, জানবেন সেটা লেস সেনসিটিভ। মার্কেট যদি 10% পড়ে, বিটা যদি 0.8 হয়, তার মানে সে 8% বা 7% মোটামুটি রাফলি পড়বে। তো আমি এই প্যারামিটারগুলো সাধারণত এইগুলোই দেখে লোক চুজ করে কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ড স্কিম কীরকম হতে চলেছে। তাহলে সেটা হচ্ছে কনসিস্টেন্সির জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের জন্য শার্প রেশিও, বিটা হচ্ছে আপনার ভোলাটিলিটি সেন্সিটিভিটির জন্য, এবং অ্যালফা হচ্ছে ওভারঅল ফান্ডের কীরকম পারফরমেন্সের জন্য। রিটার্ন মানে পাস্ট পারফরমেন্স তো অবশ্যই দেখবেন, তার সাথেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কে ফান্ড ম্যানেজ করছে বা সেই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স কতটা। সেকেন্ড হচ্ছে যে AUM এর সাইজ কতটা, ফান্ডের আন্ডারলাইন যে অ্যাসেট আছে সেই আন্ডারলাইন অ্যাসেট খুব ছোট হলেও খারাপ, খুব বড় হয়ে গেলেও ফ্লেক্সিবিলিটি কমে যায়। তার মানে একটা অপটিমাম সাইজ ইম্পর্টেন্ট।
এছাড়াও হচ্ছে কোয়ালিটি অফ স্টকস, মানে আন্ডারলাইং যে স্টকস গুলো আছে, মানে মেন কথা বলতে চাই 2018-এ আপনারা জানবেন সেবি মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে ক্যাটাগরাইজেশন করেছিল অনেক স্পেসিফিক্যালি। তার আগে অনেক ব্লার ভাবে ক্লাসিফিকেশন থাকতো, তাও অনেকটা করার পরও এখনো কিন্তু কিছু গ্রে জোন আছে। যেমন ধরুন সেবির রুলস অনুযায়ী ধরুন স্মল ক্যাপ ফান্ড, সেখানে ধরুন 70% যদি স্মল ক্যাপ থাকে তাহলেই সেটা স্মল ক্যাপ বলা হয়। এবার কোনো ফান্ড ম্যানেজার হয়তো 90% বা 95%ই আপনার স্মল ক্যাপ ওরিয়েন্টেড জায়গায় রাখলো, আর কোনো ফান্ড ম্যানেজার 70% স্মল ক্যাপ রাখলো, 20% লার্জ ক্যাপ বা মিড ক্যাপ দিল। তার মানে তার পিওরিটিটা কথাটা বলতে চাইছি। হতে পারে কোনো একটা পার্টিকুলার মার্কেট সিচুয়েশনে যে পিওর বেশি সে হয়তো বেশি পড়ে গেল, অন্যটা হয়তো কম পড়লো, সেজন্য তাকে ভালো লাগছে। কিন্তু মনে রাখবেন উল্টো ঘটনা যখন ঘটবে, সেই সিচুয়েশনটা যদি ফেভারেবল হতো তাহলে কিন্তু তার রিটার্ন রেট, যে পিওর তার রিটার্ন রেট অনেক বেশি হবে। তাহলে আমি যেই প্যারামিটারগুলো বলছি, একটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আপনার কনসিস্টেন্সিকে আপনি জাজ করতে পারেন, শার্প রেশিও যেটাকে বলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, বিটা তার সেন্সিটিভিটি, ভোলাটিলিটি সেন্সিটিভিটি, তার পাস্ট পারফরমেন্স, ফান্ড ম্যানেজার কে, তার এক্সপিরিয়েন্স কতটা, কতটা আন্ডারলাইন অ্যাসেটের সাইজ কতটা, তার আন্ডারে যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা কি পিওর পোর্টফোলিও, মানে শুধুমাত্র রুলস মেনটেন করার জন্য যতটুকু দরকার সেইটুকু, না তার ইম্পিউরিটি কিছুটা কতটা আছে। এই সমস্ত জিনিসগুলোকে জাজ করে একটা ফান্ডকে সিলেক্ট করতে হয়। এর ওপরেও যে জিনিসটা আছে, কোনো ফান্ড আপনার জন্য বেস্ট এই কথা আমি বলবো না। কেন? এটা ডিপেন্ড করছে আপনার কি নিড, আপনি কি ধরনের ইনভেস্টমেন্ট করছেন তার ওপর। যদি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, আপনার টাইম ফ্রেম যদি আপনি যদি রিস্ক আপনার নেয়ার ক্যাপাবিলিটি কম থাকে, আপনি ধরুন আপনার হাই এজ মানে 60-র ওপরে, এবং আপনি শর্ট টার্মের জন্য জিনিসটাকে করতে চান, সেক্ষেত্রে অবভিয়াসলি আমি হাইব্রিড ফান্ড, মানে যেগুলো লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেগুলোর লো বিটা, যেগুলোতে আপনার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন মোটামুটি মডারেট, মানে যেগুলোতে আপনার হাইব্রিড টাইপের ফান্ডগুলোকে আমি সিলেক্ট করতে বলবো। কিন্তু উল্টো সাইডে ধরুন কোনো একজন ইয়াং, যিনি তার ফিউচার ক্যাপিটালকে জেনারেট করছেন, ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসছেন, তিনি ধরুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, সেক্ষেত্রে আমি অবশ্যই হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হাই বিটা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে বলবো, যেমন স্মল ক্যাপ, মিড ক্যাপ বা মাল্টি ক্যাপ। কারণ সেক্ষেত্রে ওনার যে রিস্ক, সেই রিস্কটা নালিফাই হওয়ার জন্য টাইম আছে। সেকেন্ড হচ্ছে উনি যখন এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন, তখন যত বেশি রিস্কি ফান্ড হবে তার লোতে ইনভেস্টমেন্ট হওয়ারও প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। ফ্লাকচুয়েশন যত হবে তত লোতে ইনভেস্টমেন্ট হওয়ারও প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। হাই রিস্ক ফান্ড জানবেন লং রানে হাই রিটার্নও হয়, সেক্ষেত্রে কি হবে, তার যে আলটিমেট যে আউটকাম সেটা অনেক বেটার হবে। তার মানে বুঝতে পারছেন যে ধরুন দুজন একই বয়সী, একই ইনকাম ব্র্যাকেটের লোক, তার দুজনার কি স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করবেন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তাদের রিস্ক অ্যাপেটাইট কি, তার নিডটা কি, তার উপর ডিপেন্ড করে ফান্ডের চয়েস অফ ফান্ড ডিফারেন্ট হয়ে যায়। আবার অনেক সময় লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনার ডিফারেন্ট ফান্ড চয়েস করতে হতে পারে। তো এটা একটা খুব ক্রুশিয়াল পার্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম।